কুরিয়ার রুমে প্রথম আগুনটা লাগে। ধরনের রহস্যময় আগুন এবং দেশের বিশৃঙ্খলা সবকিছু মিলিয়ে এখন আসলে সরকারের করণীয় কোটি কোটি টাকার পণ্য সেখানে ছিল। তারা শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনই যাবে না। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন নিউজ রুম থেকে আমি স্বাগত জানাচ্ছি টুটুল রহমান। এটি সংবাদ পর্যালোচনার অনুষ্ঠান, ঘটনার বিশ্লেষণমূলক অনুষ্ঠান। আজকে একটি ঘটনা নিয়ে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক প্রিন্সিপাল এম এ মোনায়েম। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি খেয়াল করছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে বেশ কিছু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। জি। প্রথমে মিরপুরে, তারপরে চট্টগ্রাম এবং সর্বশেষ গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজে। এই যে পরপর তিনটি ঘটনা এবং ভয়াবহ ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনে আসলে কোনো নাশকতা দেখতে পাচ্ছেন কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কি বলে আপনি মনে করেন? আমার তো মনে হচ্ছে যেটা একটা ষড়যন্ত্রই। 5 দিনে অন্তত 5-6টা আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকেও শুনেছি যে আপনার ওই ড্যামরার ওইদিকে ওখানে নাকি এক মাদ্রাসায় আগুন লেগেছে। তো মিরপুরের ঘটনা, ইপিজেটের ঘটনা এবং এই যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা বিমানবন্দরের ঘটনাটা তো আমার মনে হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবেই এখানে আগুন দেওয়া হয়েছে। কারণ আপনি জানেন যে এখানে প্রায় আপনার 700 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো এই টাকাটা তো আমাদের দেশের, আমাদের জনগণের টাকা। তো এই যে এই নাশকতা করে এই টাকাগুলি নষ্ট হয়ে যাচ্ছে, শুধু তাই না, ওখানে যে কার্গো ভিলেজে যে আগুনটা লেগেছে সেখানে বিদেশ থেকে যত পণ্য আসে সেখানে ওরা মজুত করে রাখে এবং অনেক দামি দামি পণ্য এবং কোটি কোটি টাকার পণ্য সেখানে ছিল। এবং আমি শুনতে পেরেছি যে যখন আগুন লাগে সেখানে কিন্তু পার্কিং সিকিউরিটি ম্যানেজার ছিল। সে বলছে যে যখন কার্গো ভিলেজে যখন আগুনটা লাগে, একটা কুরিয়ার রুমে প্রথম আগুনটা লাগে। ইচ্ছা করলে যখন আগুনটা লেগেছিল তখন পদক্ষেপ নিলে কিন্তু আগুনটা নিভানো যেত। তখন কিন্তু পানি দেওয়া হয়নি। একটা ক্যান্টিনে গিয়েছে, সেখানে পানি দেয় নাই, অন্যখানে পানির ব্যবস্থা ছিল সেখানে তাই না। এক অফিসার নাকি বলেছে যে এটা পানি দিলে আগুন বেড়ে যাবে, এই কথা বলে তাকে নিবৃত্ত রাখা হয়েছে। এবং যখন আপনার ওই কুরিয়ার রুম থেকে আগুনটা আস্তে আস্তে আপনার কার্গো ভিলেজ চলে আসলো, সেখানে কেমিক্যাল জাতীয় ছিল এবং সেখানে অনেক আগুন লেগে এটা মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি তারা চেষ্টা করতো অবশ্যই আগুনটা নিবানো সম্ভব ছিল। আমি মনে করি যেটা একটা গাফিলতি এবং নাশকতার জন্যই, যাতে পুড়ে যাক এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল কিছু কিছু লোক, সেই জন্য বোধহয় আগুনটা এত ভয়াবহ আকার ধারণ করেছে। আচ্ছা, সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই ধরনের একটি ঘোষণা এসেছে এবং সবগুলো দল প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র জামাত পিআর ইস্যুতে এখনো অনড় রয়েছে এবং প্রতীক ইস্যুতে এনসিপি অনড় রয়েছে। তাহলে কি নির্বাচন ভণ্ডুল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, হতে পারে তারা, কারণ কিছু কিছু ইস্যু আছে যেটা জনগণকে দেখানোর জন্য, যেমন পিআর পদ্ধতি কিন্তু এখন এটা এই যে অল্প সময় রয়েছে সেই সময়ের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন হইতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যদি তারা দেশপ্রেমিক হয়ে থাকে, দেশের মানুষকে ভালোবেসে থাকে, জনগণকে ভালোবেসে থাকে, তাইলে অবশ্যই তারা বর্তমান যে পদ্ধতি আছে ওয়েস্টমিনস্টার পদ্ধতি, এই পদ্ধতি তারা একটা নির্বাচন করুক। করার পরে যে দল ক্ষমতায় আসবে তাহলে সংসদে যে তারা পাশ করবে যে কোন পদ্ধতি নির্বাচন হইলে ভালো হবে। কিন্তু এখন আমি মনে হচ্ছে যে এই যে আপনার পিআর পদ্ধতি বলেন, তারপর প্রতীক দেখেন, এই একটা ছোট মানে একটা দল, একটা রাজনৈতিক দল নিবন্ধন হয়নি, খুব হাস্যকর একটা ব্যাপার। তারা বলছে যে তারা শাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনই যাবে না। এটা আসলে বলা তাদের ঠিক না, কারণ শাপলা একটা জাতীয় প্রতীক, আপনি জানেন। সেই জাতীয় প্রতীক, এটা তাদের তালিকার মধ্যে নির্বাচন কমিশনের কিছু তালিকাভুক্ত কিছু প্রতীক থাকে, সেখান থেকে তারা বলছে যে এটা আপনাদের চয়েস, সেটা নিয়ে যাও। কিন্তু তারা ওই ইয়াটাই নেবে, মানে শাপলা প্রতীকটা নেবে। এটা আসলে অবান্তর, এটা তাদের অদূরদৃশ্যতা। তার রাজনৈতিক বয়স কম, তারা মানে তারা রাজনৈতিক প্রজ্ঞা দূরদৃষ্ট কম, যার জন্য তারা এই বাড়াবাড়ি করছে। আমার মনে হয় যে কোনো একটা প্রতীক নিয়ে, প্রতীক তো বড় কথা না, তারা নিয়ে তাদের তালিকাভুক্তের বাইরেও যদি কোনো প্রতীক তাদের চয়েস থাকে সেটা তারা আবেদন দেয়, এই প্রতীকটা আমাদের দেওয়া যেতে পারে। কিন্তু তারা এইভাবে যে শাপলা প্রতীককে তার দিতে হবে, এটা আসলে ঠিক না, তাদের উচিত না। এবং এটা আমি মনে করব যে পিআর পদ্ধতি বলেন এবং প্রতীক বলেন, এগুলি নিয়ে দেশে অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্য হইল
এই যে সামনে যে নির্বাচনকে বাধাগ্রস্ত করা। নির্বাচনটা ভণ্ডুল হলে আসলে লাভবান হবে কারা? লাভবান হবে তো দৃশ্যমান, সেটা যা যে সরকারকে মানুষ 17 বছর আন্দোলন করে সরিয়েছে তারা লাভবান হবে। কিন্তু তারা তো নাই, তারা তো দেশে নাই। তারা দেশে নাই কথাটা ঠিক না, তাদের নেতাকর্মী কিছু পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের সমর্থক যারা আছে, হ্যাঁ, আওয়ামী লীগ যারা করেছে তারা তো আছে। কিন্তু সরকারের এই কঠোরতার মধ্যে কি তারা এই ধরনের সুযোগ পাবে বলে আপনার মনে হয়? সরকার কঠোর বলে তো আমার মনে হচ্ছে না। যদি সরকার কঠোরই থাকতো তাহলে একটা দুদিন আগে গত শুক্রবার দিন আপনার ঐক্যমত্য কমিশনের ইয়েতে একটা জুলাই সনদ 2025 স্বাক্ষর দিন, ওই দিন তো কোনো হামলা কিংবা কোনো ধরনের ভাঙচুর এগুলো হওয়া উচিত ছিল না। সরকার যদি কঠোর থাকতো, সরকারের গোয়েন্দা সংস্থা যদি কঠোর কিন্তু থাকতো। ওটা তো জুলাই যোদ্ধারা করেছে, যেটা তো আমরা স্পষ্ট আপনি বলছেন জুলাই যুদ্ধ হয়তো কিছু থাকতে পারে, কিন্তু বেশিরভাগই সেখানে আওয়ামী লীগের সুবিধাভোগী লোকজন টাকা দিয়ে তার কাজ করেছে। আমি নিজে ছিলাম, তাহলে এবং আমি যখন জুলাই যোদ্ধা কয়েকজন দাবি করছে, আমি এক ছেলেকে বলেছিলাম আপনি কোথায় ইয়ে করছেন, আন্দোলনের সময় কোথায় ছিলেন বলেন। আমি তো প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। আমি এই কথা বলেছিলাম যে আজকে যদি আমাকে রাজনৈতিক কোনো ট্যাগ না দেওয়া হইতো, আমার এই এই যে আন্দোলনে হাসিনা পতনের আন্দোলনে, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে আমার সক্রিয় ভূমিকা ছিল, এবং যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা অনেকে আমার চিনে। আমার ওই ইয়ে না থাকলে, রাজনৈতিক একটা ট্যাগ না থাকলে আমি উপদেষ্টা হওয়ার যোগ্যতা আমার ক্ষমতা অর্জন, আমি যেভাবে আমি এই হাসিনা পতন আন্দোলনে। তাহলে যে এক ধরনের রহস্যময় আগুন এবং দেশের বিশৃঙ্খলা সবকিছু মিলিয়ে এখন আসলে সরকারের করণীয় কি, এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি শেষ করছি। সরকারের করণীয় হলো যে সরকার যে রোড ম্যাপ দিয়েছে, যে আপনার 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার কঠোরতা অবলম্বন করতে হবে। নির্বাচন ওই তারিখই হবে হবে হবে, এটাতে সরকার পিছপা হবে না। এবং প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই, উনি গত ইয়েতেও আপনার জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের দিনে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি ধন্যবাদ জানাই। এবং ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হবে, এই কঠোর নির্দেশ দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং আপনারা দেখেছেন যে জুলাই সনদে প্রায় সকল দলই আপনার, শুধু দুই একটা দল বাদ দিয়ে সকল দলই আপনার স্বাক্ষর করেছে। এটা একটা সাধুবাদ, একটা ভালো আমি মনে করি। এবং যারা করে নাই তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এখনো সময় আছে, 30 তারিখের মধ্যে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করবেন। দেশ এবং জাতির কল্যাণে আপনারা জুলাই সনদে স্বাক্ষর করে আগামী যে 26শে ফেব্রুয়ারিতে যে 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, এখানে সকল দলের অংশগ্রহণ করে একটা আপনার জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করার জন্য সহায়তা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, দর্শক, এই ছিল আজকের নিউজরুম। আগামীতে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।